নতুন শহর, নতুন দেশ সবকিছুই যেন অপরিচিত লাগছে। মনে হচ্ছে যেন দেশের সাথেই সময়, বাতাস, এমনকি সকালটার রঙও বদলে গেছে। রুমের জানালা খোলা, পর্দাগুলো এলোমেলোভাবে দুলছে হালকা ঠান্ডা বাতাসে। মৃদু আলো এসে পর্দার ফাঁক দিয়ে তুরার মুখে পড়ছে। তুরা ঘুমের মধ্যে চোখ পিল পিল করে খুলে গেল। কোনোদিক না তাকিয়েই ক্লান্ত গলায় গর্জন তুলে ডাকতে লাগল। মায়া, এখনো ডাক দাও নাই কেন? ও আচ্ছা, বুঝছি, আজকে আমার বিয়ের কারণে ডাকদা। বাকিটুক আর বলা হল না। তুরার চোখ আচমকা স্থির হয়ে গেল চারপাশে। এক বিশাল রুম, দেয়ালে ঝুলানো দামি দামি ছবি, কাচের টেবিলে বিদেশি ফুলের সাজ, নরম কার্পেটের গায়ে পড়া আলো, সবকিছুই যেন স্বপ্নের মতো। তুরা হতবুদ্ধি হয়ে চারপাশে তাকিয়ে রইল। মনে মনে ভাবল, আমি কি এখনো ঘুমাচ্ছি? সে তাড়াতাড়ি নিজের হাতে চিমটি কাটল। ব্যথা পেল, তবুও জায়গাটা একই। বুক ধকধক করছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। নিজের কণ্ঠে অবিশ্বাস মিশে গেল। আল্লাহ, আমি কোথায়? এটা তো আমাদের বাড়ি না, আমি এখানে কিভাবে এলাম? রুমের নিস্তব্ধতায় তুরার কণ্ঠটা মিলিয়ে গেল। জানালা দিয়ে ঢোকা হালকা বাতাসে পর্দা আবার উড়ল, যেন অচেনা জায়গাটা নির্বে হাসছে তার বিভ্রান্তির দিকে। তুরা বিছানা থেকে উঠে ধীরে ধীরে চারদিকে তাকাতে লাগল। দেয়ালের রং, জানালার নকশা, মেঝেতে পুরু কার্পেট, সবই যেন অপরিচিত। বুকের ভেতর কেমন যেন কাঁপুনি ধরেছে। তুরা থমকে দাঁড়াল, তারপর এক পা দুপা করে রুমের দরজার দিকে এগিয়ে গেল। দরজাটা খুলতেই হালকা বাতাসের ঢেউ এসে মুখে লাগল। তুরা পা ফেলল করিডোরে, চারদিকে নিস্তব্ধতা, শুধু দেয়ালে ঝুলে থাকা বড় বড় চিত্রকর্ম, একপাশে আধুনিক লাইট, আর নরম মেঝেতে পদচিহ্নের শব্দ যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে। ঘুরে ঘুরে সবকিছু দেখছে তুরা, কিন্তু কোনো মানুষের উপস্থিতি নেই কোথাও। তুরার মনে ভয় ধীরে ধীরে গেড়ে বসছে। ঠোঁট শুকিয়ে এসেছে, গলা শুকনো। মনে মনে নিজেকেই প্রশ্ন করছে, আমি এখানে কিভাবে এলাম? আমি তো আমার নিজের রুমে ঘুমিয়েছিলাম, তাহলে এই জায়গায় কে নিয়ে এলো আমাকে? তুরা চারদিক দেখতে দেখতে হঠাৎ কারো সঙ্গে হালকা ধাক্কা খায়। বুকের ভেতরটা ধক করে ওঠে, চমকে উঠে ঘুরে তাকাতেই দেখে রৌদ্র। তুরার চোখে যেন এক মুহূর্তে স্বস্তির ছায়া নেমে আসে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধীরে বলে ওঠে, ভাইয়া, এই জায়গাটা কোথায়? এটা তো আমাদের বাড়ি না ভাইয়া, আমাকে বাড়ি নিয়ে চলেন, আমার এইখানে ভালো লাগছে না। গি রৌদ্রের ঠোঁটে ধীরে ধীরে দুষ্টুমি মেশানো একটুখানি হাসি ফুটে উঠল। এক ধাপ এগিয়ে এসে সে একদম তুরার সামনে দাঁড়াল। হালকা বাতাসে উড়তে থাকা তুরার চুলগুলো মুখের উপর এসে পড়ছিল। রৌদ্র নরম হাতে সেই এলোমেলো চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে নিচু স্বরে বলল, রিল্যাক্স বেবি, এত তারা কিসের? আগে বিয়েটা হোক, তারপর না হয় যাব। তুরা এক মুহূর্তে থমকে গেল রৌদ্রের কথা শুনে। মুখে বিস্ময়ের ছাপ, চোখে অবিশ্বাস। পরক্ষণেই নিজের অস্বস্তিটা ঢাকতে হালকা হেসে বলল, মজা করছেন তাই না? প্লিজ ভাইয়া, আমাকে বাড়ি নিয়ে চলেন, আমি বাড়ি যাব গো। রৌদ্র তুরার কথায় এক মুহূর্তে থেমে গেল। তার চোখে হঠাৎ যেন একরকম দ্বিধা ফুটে উঠল। পরের মুহূর্তে রৌদ্র হাত বাড়িয়ে তুরার কোমর চেপে ধরে নিজের দিকে টেনে আনল একদম কাছে। তুরা হতবাক হয়ে গেল এই আচরণে, বুকের ভেতর ধকধক শব্দ যেন আরও বেড়ে গেল। রৌদ্র নিচু গলায় কিন্তু অদ্ভুত দ্বিস্বরে বলল, আমি মজা করছি না তুরা, তোকে আমার ভালো লাগে। আমি তোকে এইখানে এনেছি কারণ আমি তোকে বিয়ে করব। আর সেই বিয়েটা হবে শুধু আমার সাথেই, বুঝেছিস? তুরার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পুরো পৃথিবী থমকে গেছে মনে হচ্ছে। রৌদ্র এমন কথা বলছে কেন? মাথা ঠিক আছে কি তার? ভাইয়া, আপনি এসব কি বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? রৌদ্র ধীরে হেসে তুরার দিকে তাকাল। আরে ডার্লিং, আমার চুম্বক পাখি। রৌদ্র কখনো মাথা নষ্ট করে কথা বলে না। যা বলি সব একদম সিরিয়াস। কথাটা বলেই রৌদ্র তুরার মুখে হালকা ফু দিল। তুরার আগে চোখ বন্ধ করে ফেলল। মনে মনে ভাবল, আর না, অনেক সহ্য করেছি ভাইয়ার এই আচরণ। এইবার ভাইয়া সীমা ছাড়িয়ে গেছে। রাগে কাঁপতে থাকা তুরা মুহূর্তেই নিজের সমস্ত শক্তি দিয়ে রৌদ্রকে ধাক্কা দিল। চোখ রাঙিয়ে চিৎকার করে উঠল, আপনি একটা পাগল, তার সাথে একজন চরিত্রহীন মানুষ। আপনার সাহস কি করে হয় আমাকে এখানে নিয়ে আসার? আর কি বললেন আপনি আমাকে বিয়ে করবেন? আপনার কি মনে হয় আপনার মতো একজন চরিত্রহীন মানুষকে আমি বিয়ে করব? কখনো না। রৌদ্র তুরার রাগ দেখে মুখে হাসি ফুটিয়ে বুকে হাত দিয়ে গলায় টান দিয়ে বলল, ওয়াও, কি সুন্দর রাগ। বিশ্বাস কর জানে মান, তোকে রাগলে আরও কিউট লাগে। এখন তো ইচ্ছে করছে তোকে
না না না, এখন না, 3 কবুল বলার পর। আচ্ছা চল, কাজী এসে বসে আছে, দুজন মিলে একটা প্রাইভেট বন্ধনে আবদ্ধ হয়ে যাই। তুরার রাগ যেন শরীরের প্রতিটা শিরা উপশিরা ভরে জ্বলতে লাগল। তার চোখ লাল হয়ে উঠল, কান দিয়ে যেন ধোঁয়া বেরোচ্ছে। বুকের ভিতর দম আটকে যাচ্ছে রাগে, ইচ্ছে করছে রৌদ্রকে সামনে থেকে তুলে আছাড় মেরে দিতে। গলা কাঁপতে কাঁপতে, চোখে অশ্রু জমে উঠে সে রাগে বলল, আপনি কি ভেবেছেন আপনি আমাকে নিয়ে এসে পড়লেই আমি আপনাকে বিয়ে করব? হাহ, কি আছে আপনার? শুধু টাকা পয়সা, রূপ আর ক্ষমতা, এইগুলো থাকলেই মানুষ বড় হয় না। একটা ভালো চরিত্র থাকতে হয়, আর সেটা আপনার মধ্যে একও নাই। নারী যেন আপনার কাছে শুধু বিছানার সাজসজ্জা। আমি ভাবতাম আপনি এতদিন আমার সাথে যা আচরণ করেছেন সব হয়তো দুষ্টুমি করে বলেছেন, কারণ আপনি তো হাজার হাজার নারীর সান্নিধ্যে যান, নাটক করেন, তাই ভেবেছিলাম সেটাই হয়তো অভ্যাস হয়ে গেছে আপনার। কিন্তু আমার সব ভুল ছিল। যে চরিত্রহীন, সে নিজের পরিবারের মানুষকেও কুনজর থেকে রেহাই দেয় না, যা আমি আজ প্রমাণ পেলাম। আর আপনি কি ভেবেছেন আমি আপনার বিষয়ে কিছু জানি না? আমি সব জানি রৌদ্র খান, সব। শুধু মুখে বলিনি, কারণ আপনি আমার ভাই, একজন পরিবারের সদস্য বলে চুপ ছিলাম। রৌদ্রের মুখের হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল, চোখ দুটো লাল হয়ে উঠল রাগে। এতক্ষণ যে মানুষটা শান্তভাবে হাসছিল, এখন তার সেই শান্ত চেহারাটা যেন আগুনে জ্বলছে। এক ছটকায় সে তুরার সামনে এসে দাঁড়াল, ইঙ্গুলের মতো ছু মেরে তুরার গাল চেপে ধরল। তুরার নিঃশ্বাস বন্ধ হয়ে এল, চোখ ভয় আর অবিশ্বাসে বড় হয়ে গেল। রৌদ্র দাঁত চেপে গলায় ঝাঁঝ মিশিয়ে বলল, অনেক বলেছিস তুই, শালির বাচ্চা। ভালো লেগেছে বলে তুই এখন তেজ দেখাচ্ছিস? শুন হালির ঘরে শালি, আমি কোনো নাটক করছি না। আমি তোকে সত্যিই ভালোবাসি, বুঝছিস? তুই আমার চোখে পড়েছিস, মানে তুই আমারই। তোর আমার থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই, তুরা। তুই চাইলি বা না চাইলি, তুই আমাকেই বিয়ে করবি। রৌদ্রের কথাগুলো যেন আগুনের শিখার মতো তুরার মুখে এসে পড়ল। ভয়, ঘৃণা আর অপমানের মিশ্র অনুভূতিতে তুরা কাঁপতে লাগল। তুরার মুখে মুহূর্তের আগে আগুন জ্বলে উঠল, ভয়কে যেন পুরোপুরি গিলে ফেলল সে। দাঁত চেপে, চোখে পানি নিয়ে কাপা কাপা গলায় কিন্তু তীক্ষ্ণ জেদে বলল, মরে গেলেও আমি তোকে বিয়ে করব না, কুয়ার বাচ্চা। তুই আসলেই একটা খারাপ, চরিত্রহীন মানুষ। শেষ পর্যন্ত নিজের বোনকেও তোর কুনজর থেকে রেহাই দিলি না। আমার ঘৃণা হচ্ছে তোকে দেখে, ঘৃণা। রৌদ্রের ধৈর্যের ভাঁজ ভেঙে ফেলছে তুরা। রৌদ্রের চোখে আগুন, কণ্ঠে অচল গারাগারি, রাগ আর হতাশা মিশে এক বিরাট ঝড়। ঠোঁট কামড়ে রাগ সামলাতে সামলাতে সে এক ঝটকায় তুরাকে কাঁধে তুলে নিয়ে রুমের দিকে হাঁটা শুরু করল। পা মাটিতে ভাঁজ কেটে ছুটে যাচ্ছে, যেন কোনো বাধা নেই। তুরা পা নড়াতে লাগল, শরীর কাঁপছে, নিঃশ্বাস আটকে যাচ্ছে। হাত দিয়ে রৌদ্রের পিঠে সমান তালে কিল ঘুষি দিতে দিতে বলল, এই কুয়া ছাড় আমায়, আমি তোর নামে কেস করব, নারী নির্যাতনের মামলা করব। তোকে আমি রিমান্ডে ঢুকাবো, ছাড় বলছি আমায়। তুরার আওয়াজে অদ্ভুত এক কণ্ঠের তীব্রতা, ভয়ের সাথে সাথে লড়াই করার দৃঢ়সংকল্প। রৌদ্র ঠোঁট কামড়ে রাগ সহ্য করে রুমে এসে এক প্রকার তুরাকে বিছানায় ছুঁড়ে ফেলল। রৌদ্র চোখ বন্ধ করে রাগ সামলে বড় বড় নিঃশ্বাস নিয়ে হাত উঁচিয়ে তুরাকে বলল, দেখ তুরা, আমার মাথা গরম করিস না। কাজী এসেছে, চুপচাপ যাবি আর শান্ত ভদ্র মেয়ের মতো কবুল বলে দিবি। আন্ডারস্ট্যান্ড? রৌদ্রের চোখে লাল আগুন, বুকের ভিতর রাগ জমে বিস্ফোরণের মতো ফেটে পড়ছে। আর তুরা রাগে ফুঁসে উঠে চিৎকার করে করে বলল, আমার জান নিয়ে নিন, তবুও আমি আপনার মতো মানুষকে বিয়ে করব না। মুহূর্তে রৌদ্র তুরার কথায় বাঁকা হেসে শার্ট খুলতে খুলতে বলল, জান না, তোর শরীর নিচ্ছি আমি। আমি তো আবার চরিত্রহীন মানুষ, শরীর না নিয়ে কারো জান নিতে পারি না। তুরার এবার একটু ভয় লাগছে। এতক্ষণ সাহস থাকলেও এখন আর নেই। রৌদ্র যদি সত্যি ওর উপর থেকে ঝাঁপিয়ে পড়ে কি হবে তা ভেবে কাঁপছে সে। তুরা ধীরে ধীরে বিছানায় পিছাতে লাগল, হাত পা কাঁপছে, কাপা কণ্ঠে বলল, দে দে, দেখুন আমার কাছে আসবেন না, মেরে ফেলব কিন্তু আপনাকে। রৌদ্র মুহূর্তে হু হু করে হালকা হেসে উঠল। তার চোখে অদ্ভুত আগ্রাসী উজ্জ্বলতা। ধীরে ধীরে তুরার দিকে এগোতে এগোতে গলা টান দিয়ে বলল, লিখব তোমার হাতে আমি আমার মরণ। তুরা রৌদ্রের গান গাওয়া দেখে ভয়ে তার দিকে চেয়ে বিছানায় পিছাতে পিছাতে কণ্ঠ কেঁপে বলল, ভাইয়া প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি তো আপনার বোন লাগি। রৌদ্র তুরার কথায় কানে না নিয়ে ধীরে ধীরে এগোতে থাকল, চোখে আগুন ঝলসানো রাগ আর দম্ভ। বল, বিয়ে আগে করব নাকি বাসর আগে করব? রৌদ্রের কথায় তুরার শরীর জ্বলে উঠল। লজ্জা আর ভয়ে কান দিয়ে ধোঁয়া বের হতে লাগল, শরীর কেঁপে উঠছে।
মুহূর্তে তুরা ঠোঁট কামড়ে চিৎকার করে বলে উঠল, ছি নাউজুবিল্লাহ! আর কয় জনের সাথে বাসর করবেন? আপনার লজ্জা থাকা উচিত। তুরার চোখ বড় বড় হয়ে গেছে, গলার কণ্ঠ কেঁপে উঠছে। শরীর ভয়ের সঙ্গে উত্তেজনায় অচল, মনে হচ্ছে নিজের শক্তি আর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। উচ্চ স্বরে হেসে উঠল রৌদ্র। তুরার কণ্ঠ ও চোখের রাগ যেন তার কাছে কিছুতেই প্রভাব ফেলছে না, সবকিছু এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হচ্ছে। তুরার শরীর কাঁপছে, লজ্জা আর ভয়ের ছাপ স্পষ্ট, মনে হচ্ছে প্রতিটি শব্দে সে আরও অসহায় হয়ে পড়ছে। রৌদ্র হাসতে হাসতে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, এই যে তুই সত্যি কথা বলেছি। আমার লজ্জা থাকা উচিত ছিল, কিন্তু আমার ওই লজ্জাটাই নাই। আমার ভালোবাসাটাই নির্লজ্জ ভালোবাসা। এখন কাছে আয়, তোকেও একটু আদর করে দেখি তুই কেমন টেস্টি গিল। কথাটা বলেই রৌদ্র একটানে তুরাকে একদম কাছে টেনে আনল। মুহূর্তে তুরার উপরে উঠে গালে স্লাইড করতে করতে নরম গলায় হিসহিস স্বরে বলল, অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে, তাই কাছে আসো না, আরও কাছে আসো না। ইস, কথা বলো না, কোনো কথা বলো না। তুরা আকস্মিকভাবে বিরক্ত হয়ে রাগ, লজ্জা আর ঘৃণার মধ্যেই সাহস জুড়িয়ে নিয়ে প্রতিরোধ করার চেষ্টা করতে লাগল। ভয় পেয়ে সে আত্মরক্ষার এক ছটফট করে তৌটা বাঁচানোর একটুখানি জোরে কামড় দিল রৌদ্রের হাতের বাহুতে, রক্ষা করার প্রয়াসে। রৌদ্র হালকা চিৎকার করে পিছনে সরে গেল, ব্যথা আর রাগ মিশিয়ে মুখ মচকিয়ে চিৎকার করে উঠল, আহহ কুবি রে, আজকে তোরে খাইছি। এলোমেলো ফুলের নোংরা আবর্জনার মধ্যে ঘরে বসে আছে শিহাব। সে কোনোভাবেই মানতে পারছে না যে রৌদ্র তুরাকে সঙ্গে নিয়ে চলে গেছে। শিহাব বারবার চিৎকার করে উঠে, চোখে ক্ষোভ আর হতাশা জেগে উঠছে। আমার তুরাকে চাই, মানে চাই। আমি তুরাকে ছাড়া কাউকে বিয়ে করব না। ওকে এনে দাও, না হলে আমি ওই খান বাড়ির একজনকেও ছাড়ব না। শিহাবের গলা কাঁপছে, হাত বাতাসে ঢেলে চিৎকার করছে। ঘরের মধ্যে উত্তেজনা ও রাগের তীব্রতা স্পষ্ট, কিন্তু সে একা নয়, মানসিকভাবে সে দুই এবং নিজের লক্ষ্য স্পষ্ট। শিহাবের বাবা-মা ড্রয়িং রুমেই বসে আছেন। দুজনের মুখে চিন্তার আঁচ স্পষ্ট। ঘরের সাজানো ফুলগুলো অচেনা অস্থিরতায় কুড়িয়ে পড়েছে। শিহাব যখন শুনল রৌদ্র তুরাকে নিয়ে চলে গেছে, তখন থেকেই তার ভেতরে পাগলামি ধীরে ধীরে জেগে উঠেছে। মাথায় যেন অলুক ঝড় উঠেছে। সে ঘরে ঢুকে ফুলপত্র ছিঁড়ে ছিঁড়ে ছড়িয়ে দিল, আন্দাজ করা যায় না কোথা থেকে এই তীব্র আক্রোশ এসেছিল। বারবার চিৎকার করে উঠল, কণ্ঠে ছেদে ওঠা বেদনায়, তুরাকে এনে দাও, না হলে আমি কাউকেই ছাড়ব না। শিহাবের চোখে ভালোবাসার পাগলামিটা স্পষ্ট, সেই প্রেম এখনই বেদনা আর রাগে রূপ নিয়েছে। বাবা মায়ের চোখে আঘাত ও ভয়, তারা একে ধরতে চাইলেও শিহাবের অস্থির পদক্ষেপগুলো থামছে না। ঘরের মধ্যে এক আকস্মিক স্রোত, ভয়, কষ্ট আর অপরিকল্পিত জেদ সব মিশে গেছে। খান বাড়িতে এক বিরাট নীরবতা। কারও মুখে কোনো কথা নেই, হাসি নেই। মনুষ্যেরা যেন একটা গভীর দুঃখের সাগরে ভাসছে। হলরুমে সবাই বসে আছে, রৌদ্রের ফোনে বারবার কল দিলেও বারবারই বন্ধ পাওয়া গেছে। তনুজা খান কণ্ঠ ভেঙে কেঁদে কেঁদে পড়েছেন, মেয়ের জন্য চিন্তায় অস্বস্তি আর অসহায়তার সীমা নেই। সবকিছুর মাঝে অনোয়ার খানের মুখ চিরস্থির, সে মুহূর্তেই শক্ত সঙ্গতি হয়ে দাঁড়ালেন। গলার কণ্ঠে দৃঢ়তা রেখে তিনি আশিক খানের উদ্দেশ্যে বললেন, থানায় ফোন কর, বলবি আমাদের ঘর থেকে একটা মেয়ে কিডন্যাপ হয়ে গেছে। যে নিয়েছে তাকে ধরতে পারলে যেন আইনের আওতায় নিয়ে জেলে দেওয়া হয়। মুহূর্তেই খান বাড়ির সকলে থমকে গেল। সবার চোখ এখন আনোয়ার খানের দিকে। হলটা নিস্তব্ধ, কেবল ঘড়ির টিকটিকির শব্দ আর কিচেনে কোথাও থরথর করা পাত্রের আওয়াজ ভেসে আসছে। রৌশনী খান মুহূর্তেই বললেন, কি বলছেন আপনি এগুলো? রৌদ্র নিয়ে গেছে তুরাকে? রৌদ্র আপনার ছেলে? ওকে কেন পুলিশে ধরবে? আনোয়ার খান নির্বে একবার ঘরটা অতিক্রম করে স্থিরভাবে উত্তর দিলেন, হ্যাঁ, রৌদ্র এই বাড়ির ছেলে, অর্থাৎ আমার ছেলে। কিন্তু সে এই বাড়ি থেকে একজনকে নিয়ে পালিয়েছে, তার মানে সে এখন অপরাধী। আর আমি অপরাধীকে সাজা দিতে কোনো অবস্থাতেই এক পা পিছু হব না। গিয়ে খান বাড়ির সবাই আনোয়ার খানের শক্ত কণ্ঠ শুনে আর কেউ কিছু বলার সাহস পেল না। রৌশনী খান আঁচল মুখে গুজে কান্না আটকানোর চেষ্টা করছেন। আনোয়ার খান আবার আশিক খানের উদ্দেশ্যে বললেন, কি বলছি শুনতে পারছনি? এই মুহূর্তে থানায় কল দিবি? তুই না দিলে আমি দিচ্ছি। আশিক খান চুপ করে দাঁড়ে রইল, নরম চোখে। বড় ভাইকে যেমন সম্মান করে, তেমনি বড় ভাইয়ের সিদ্ধান্তকেও সম্মান জানাতে চেয়েছিল। কিন্তু এই মুহূর্তে আশিক খান ব্যর্থ। আনোয়ার খান আশিকের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন,
ঠিক আছে, কল দিবি না তো? আমি দিচ্ছি। এই বলে আনোয়ার খান ফোন বের করে থানায় কল দিলেন এবং উপরতলায় চলে গেলেন। বাড়ির লোকজন সবাই হতচকিত হয়ে ধুম করে বসে রইল, ঘরে কেবল উদ্বেগ আর নিস্তব্ধতার খটকা রয়ে গেল। হয়েছে, আমি হাঁপিয়ে গিয়েছি লিখতে লিখতে, আর লিখতে পারব না। আর রৌদ্র কি গানটাই না গিয়েছে, আর সেই গানটার এক দুইটা বাজিয়ে দিয়েছে তুরা। চলবে। দিনটাই যেন আজকে খুব বিরক্তিকর। তার সাথে সময়টাও অসহ্য লাগছে। পার্লার থেকে লোক এসেছে তুরাকে সাজাতে। তুরা পুতুলের মতো বসে আছে, আর মহিলাটা যত্ন করে তাকে সাজাচ্ছে। তুরা বাধ্য হয়ে রৌদ্রের বউ হিসেবে নিজেকে সামলাচ্ছে। মাঝে মাঝে চোখ কুঁচকাচ্ছে, ঠোঁট কাঁপছে, ভিতরের অস্থিরতা যেন বাইরে বেরোতে চাইছে। তখন কামড় দেওয়ায় প্রায় রৌদ্র তুরার উপরে ঝাঁপিয়ে পড়েছিল। তুরা বাঁচার জন্য বলেছে বিয়ে করবে। তুরার বিরক্তির মাঝেই অজান্তেই কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। চোখে অস্বস্তির মিশ্রণ, মনে হচ্ছে প্রতিটি মুহূর্ত আরও ভারী হয়ে উঠছে। কোনো নারীই চাইবে না যে রৌদ্রের মতো একজন স্বামী হোক। তুরার সামনেই রৌদ্র অন্য একটা মেয়েকে ঘনিষ্ঠভাবে স্পর্শ করেছে। আর সেই দৃশ্য দেখেও তুরার মন অজান্তেই উত্তেজিত, ভয় আর বিরক্তির মাঝে দোলাচল করছে। কিভাবে সেই মন আবার রৌদ্রের দিকে টান খায় তা সে নিজেও বুঝতে পারছে না। পার্লারের মহিলাটা তুরাকে সাজিয়ে দিয়ে নিজেই বলল, ওয়াও ম্যাম, আপনাকে অনেক সুন্দর লাগছে। স্যার তো আপনার থেকে চোখ ফিরাতেই পারবে না আগে। তুরা বিরক্ত হয়ে উঠল। ঠোঁট কামড়ে আয়নায় নিজেকে দেখল। কিছুক্ষণ নিজের রূপ দেখার পর নিজেই থমকে গেল। লাল খয়েরি রঙের লেহেঙ্গা, শরীর ভর্তি গয়না, ভারী মেকআপ, সব মিলিয়ে সত্যিই সুন্দর লাগছে। তুরা মনে মনে নিজেকে নিজেই ছোট্ট প্রশংসা করল, যদিও রাগ আর অস্থিরতা এখনও ভেতরে জমে আছে। মহিলাটা নিজের বেগে সব কিছু তুলতে লাগল। যখন ফোন তুলতে যাবে, তুরার চোখ পড়ল মহিলাটার ফোনের দিকে। তুরা সঙ্গে সঙ্গে মহিলাটাকে বলল, আন্টি, একটা হেল্প করবেন? মহিলাটা মুচকি হেসে বলল, হ্যাঁ বলো, কি হেল্প করতে পারি? আসলে আন্টি, আপনার ফোনটা একটু দিতে পারবেন? আমি একটা জায়গায় কল দিতে চাচ্ছিলাম গো। মহিলাটা কিছুক্ষণ কিছু ভেবে বলল, ওকে নাও। মহিলাটা ফোন এগিয়ে দিল। তুরা রোবটের মতো ফোন নিয়ে বাবার নাম্বার ডায়াল করে কল দিল। কয়েকবার রিং হল, কিন্তু কেউ ধরল না। তুরা বিরক্ত হয়ে বাড়ির টেলিফোনেও কল দিল। সেখানে কল দেওয়ার সঙ্গে সঙ্গেই কেউ রিসিভ করল। তুরা সঙ্গে সঙ্গে বলল, হ্যালো, আমি তুরা বলছি। শুনতে পাচ্ছ কেউ? অপাশ থেকে রৌশনী খানের কণ্ঠ ভেসে এল, কণ্ঠটা যেন উৎকণ্ঠায় কাঁপছে। হ্যাঁ তুরা, আমি তোর চাচি। তুই ঠিক আছিস তো? তোরা এখন কোথায়? আর রৌদ্র কোথায়? তুরার চোখ ভরে উঠল অশ্রুতে, গলায় কাঁপুনি আর নিঃশ্বাস যেন আটকে যাচ্ছে তাড়াহুড়োয়। হ্যাঁ চাচি, আমি ঠিক আছি চাচি, আমাকে বাঁচাও। আমি রৌদ্র ভাইয়াকে বিয়ে করব না, আমাকে জোর করে বিয়ে করছে, প্লিজ তুমি আমাকে বাঁচাও। অপাশ থেকে রৌশনী খানের কণ্ঠটা ভীষণ চিন্তিত হয়ে উঠল। কি বলছিস? রৌদ্র তোর পাশে আছে? একটু ওর কাছে দে, আমি কথা বলবো। তুরা ডুকরে কেঁদে উঠল, গলার স্বর কেঁপে যাচ্ছে ভয় আর অসহায়তায়। না না চাচি। রৌদ্র ভাইয়া জানলে আমার সর্বনাশ করে ফেলবে। তুমি বাবাকে, চাচাকে, সবাইকে বলো আমাকে রৌদ্র জোর করে বিয়ে করছে, আমাকে এখান থেকে তাড়াতাড়ি নিয়ে যেতে বলো। রৌশনী খানও যেন ফোনের অপর পাশ থেকে কেঁপে উঠলেন, কণ্ঠটা ভারী হয়ে এল। আচ্ছা আচ্ছা, তুই শান্ত হো, আমি এখনই তোর চাচাকে বলছি, ঠিক আছে? তুই ভয় পাবি না মাগ। তুরা আবার কাপা কাপা গলায় কিছু বলতে যাবে, এমন সময় হঠাৎ পেছন থেকে শক্ত একটা হাত এগিয়ে এসে ফোনটা তুরার হাত থেকে ছিনিয়ে নিল। তুরা চমকে উঠল, বুক ধকধক করছে। ঘুরে দাঁড়াতেই দেখে রৌদ্র দাঁড়িয়ে আছে, ঠোঁটে সেই ভয়ানক বাঁকা হাসি। তুরা এক ধাপ পিছিয়ে গেল, চোখে আতঙ্ক, মুখে নিঃশব্দ চিৎকার যেন আটকে আছে। রৌদ্র নিচের দিকে তাকিয়ে নাম্বারটা দেখল, হালকা হাসল, তারপর মুখে একরাশ মিথ্যে আনন্দ নিয়ে ফোনটা কানে ধরে বলল, হাই মম, কেমন আছো? খুব মিস করছো আমাকে, তাই না? ওপাশ থেকে রৌশনী খানের গলা প্রায় কাঁপছে রাগে আর অবিশ্বাসে। কে রৌদ্র? এই রৌদ্র, তোর কি হয়েছে? সমস্যা কি তোর? তুই তুরাকে নিয়ে গিয়েছিস কেন, আবার ওকে জোর করে বিয়েও করছিস, এসবের মানে কি? রৌদ্র রৌশনী খানের কণ্ঠে উদ্বেগ শুনেও একচুল বদলাল না, বরং আরও গভীরভাবে হাসল। ঠোঁটের কোণে কৌতুকের রেখা টেনে মসৃণ গলায় বলল, মম, তোমার ছেলের মনে ধরেছে তুরাকে। মম, আমি তুরাকে চাই, ওকে বিয়ে করছি। এখন থেকে তুরা তোমার আদরের পুত্রবধূ।
ওপাশ থেকে রৌশনী খান প্রায় কাঁদো কাঁদো গলায় বললেন, রৌদ্র বাবা, পাগলামি করিস না। এদিকে শিহাব পাগল হয়ে যাচ্ছে। বাবাটা ভালো, তুরাকে নিয়ে চলে আয় প্লিজ গু। রৌদ্র চোখ আধবোজা করে হালকা হাসি নিয়ে উত্তর দিল, সম্ভব নয় মম। তোমার ছেলে যেই জিনিস একবার নিয়ে আসে সেই জিনিস ফেরত দেওয়ার মানেই হয় না। আর শিহাব? ওই শালারে বইল ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে ফেলতে। আমাদের মাঝে যেন না আসে, না হলে আমি খারাপ হতে এক পাও পিছু পা হব না গে। রৌদ্র বাবা, দেখ পাগলামি করিস না তুই। শুনছিস? রৌদ্র এবার ঠোঁটের কোণে একরাশ ব্যঙ্গ নিয়ে বলল, মম, রাখছি। আমার বিয়ের সময় হয়ে গেছে। নিজের খেয়াল রেখো, আর ড্যাডকে আমার কথা জানিয়ে দিও। বাই মম উম্মা। কথাটা বলেই রৌদ্র ফোনটা টুস করে কেটে দিল। মুহূর্তেই তার মুখের রং বদলে গেল, যে হাসিটা কিছুক্ষণ আগে ঠোঁটে খেলছিল তা মিলিয়ে গিয়ে জায়গা নিল একরাশ কঠোরতা। চোখে যেন ভয়ঙ্কর ঝড় ঘনীভূত হচ্ছে। সে ধীরে ধীরে পার্লারের মহিলাটার দিকে এগিয়ে গেল, ঠান্ডা, নিয়ন্ত্রিত কণ্ঠে ফোনটা তার হাতে দিয়ে বলল, ইউ ক্যান গো নাও। মহিলাটা কিছু বুঝে ওঠার আগেই রৌদ্রের চোখের সেই তীক্ষ্ণ দৃষ্টি দেখে এক মুহূর্ত দেরি করল না। মাথা নিচু করে দ্রুত ব্যাগটা কাঁধে ঝুলিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরে এখন শুধু তুরা আর রৌদ্র, একটি ভারী নীরবতা চারপাশে ছড়িয়ে পড়ল। রৌদ্রের চোখে তখন এক অদ্ভুত ঝড়, রাগ, আকর্ষণ আর জেদ মিশে এক হয়ে আছে। মুহূর্তে সে চোখ পাকিয়ে তুরার দিকে তাকাল। সেই চাহানিটা এতটাই ভয়ঙ্কর, যেন কোনো দগ্ধ অগ্নিকণা নিঃশব্দে সামনে ছুটে আসছে। তুরা স্থির হয়ে গেল, বুকের ভেতর ধরফরানি এমন জোরে বাজছে যেন চারপাশ শুনে ফেলবে। রৌদ্র ধীরে ধীরে তুরার দিকে এগোতে লাগল, প্রতিটি পদক্ষেপ যেন ভারী হয়ে আঘাত করছে মেঝেতে। তুরা এক ধাপ করে করে পিছাতে লাগল, ভয়ে চোখ বড় বড় হয়ে গেছে তার। পিছাতে পিছাতে দেয়ালের সাথে গিয়ে ঠেকে, পিছানোর আর কোনো জায়গা নাই। রৌদ্র মুহূর্তে এসে তুরাকে দেয়াল আর নিজের দুই হাতের মাঝে বন্দি করে ফেলল। দেয়ালের ঠান্ডা ছোঁয়া আর রৌদ্রের শরীরের উষ্ণতা মিলেমিশে তুরার শ্বাস বন্ধ হয়ে আসছে। সে আতঙ্কে চোখ বন্ধ করে ফেলল। রৌদ্রের গরম নিঃশ্বাস তুরার মুখ ছুঁয়ে যাচ্ছে, গায়ের লোম কেঁপে উঠছে তার। রৌদ্রের চোখ থেমে আছে তুরার ঠোঁটে, সেই কাপা ঠোঁটের পাশে ছোট্ট তিলটা যেন তার ধৈর্য নিয়ে খেলা করছে। তার বুকের ভিতর অস্থিরতা কাজ করছে, ইচ্ছে করছে ওই ঠোঁট জুড়া নিজের আয়ত্তে নিয়ে নিতে। কিন্তু রৌদ্র বিয়ের আগে তুরাকে গভীরভাবে ছুতে চাই না। রৌদ্র কোনোভাবে নিজেকে সংযত রাখল। মুখটা তুরার কানের কাছে নিয়ে গিয়ে ফিসফিস স্বরে বলল, জানে মান, চোখ খুল, এইভাবে চোখ বন্ধ রাখলে আমি কিন্তু গভীরভাবে ছুঁয়ে দেব গো। তুরা চমকে উঠে পিলপিল করে চোখ মেলল। আর চোখ খোলার সাথে সাথেই রৌদ্রের সেই নেশাগ্রস্ত দৃষ্টির দুচোখে জুড়া পড়ল তুরার চোখে। চোখে চোখ পড়তেই মুহূর্তের মধ্যে রৌদ্রের নিঃশ্বাস ভারী হয়ে উঠল। সে ধীরে ধীরে তুরার দিকে ঝুঁকে এলো, নাক প্রায় বরাবর ছুঁয়ে যাবে, কণ্ঠে মিশে গেল অদ্ভুত এক মাদকতা, ফিসফিস করে বলল, তুই এত সুন্দর কেন বলতো? তোকে এত সুন্দর হতে কে বলেছে? তুই জানিস, তোর এই সৌন্দর্য আমাকে পাগল করে দেয়। আমি নিজেকে সামলাতে পারি না। ইচ্ছে করে তোর উপরের সৌন্দর্যের সঙ্গে ভেতরের সৌন্দর্যটাও নিজের করে নিতে গু। তুরা কিছুই বলল না, শুধু নিঃশব্দে তাকিয়ে রইল রৌদ্রের দিকে। মুখে কোনো শব্দ নেই, কিন্তু চোখে আগুন, ঘৃণা, রাগ সব মিলেমিশে যেন তার বুকের ভেতর তাণ্ডব করছে। যদি আজ সামর্থ্য থাকত, তাহলে সে মুহূর্তে রৌদ্রকে ঠাসিয়ে একের পর এক থাপ্পড় দিত। কিন্তু না, আজ সে বাধা। কারণ সে জানে, রৌদ্র যদি এখন ক্ষেপে যায়, তাহলে সে নারী হয়ে আর রক্ষা পাবে না, এই মানুষটা এক পাও পিছিয়ে যাবে না, তুরার কলঙ্ক করতে তার গায়ে নতুন এক দাগ আঁকতেও দ্বিধা করবে না। রৌদ্র তুরাকে কিছু না বলতে দেখে এক ঝটকায় তুরার কোমর চেপে ধরে একদম কাছে এনে ফেলল। তুরা চমকে উঠে পড়ল, বুক ধুকপুক করা শুরু করল। ইচ্ছে করছে এই রৌদ্রকে মরিচের গুঁড়ায় পানিতে ডুবিয়ে মারতে। রৌদ্র তুরার মুখের দিকে তাকিয়ে থাকল, তুরার চোখ, সেই পাপড়ি ঠোঁট সব কিছু যেন রৌদ্রকে খুব টানছে, কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না। পৃথিবীতে যেন এখন রৌদ্রের ধৈর্যের পরীক্ষা হচ্ছে। রৌদ্র আর নিজেকে ঠিক রাখতে পারল না, এক ঝটকায় তুরার ঠোঁটগুলো নিজের আয়ত্তে নিয়ে নিল। তুরা চোখ বড় বড় করে রৌদ্রের কাছ থেকে আসতে চাইল, কিন্তু রৌদ্র আরও শক্ত করে চেপে ধরল। রৌদ্র পাগলের মতো তাণ্ডব চালিয়ে যাচ্ছে তুরার ঠোঁটে, গম্ভীর চুম্বন আর সাথে কামড়ের পর কামড়, সব মিলিয়ে যেন তুরার ঠোঁট জুড়াই এখন রৌদ্রের মনের সুখ হয়ে দাঁড়িয়েছে। পাক্কা 5 মিনিটের পর রৌদ্র তুরার ঠোঁট ছাড়ল, আর তুরা সাথে সাথে হেলিয়ে পড়ল। রৌদ্র চমকে উঠে তুরার গালে হালকা থাপ্পড় দিয়ে বলল, এই জান, কি হয়েছে?
এইভাবে ঘুমিয়ে পড়লি কেন? এই জান, চোখ খুল। কিন্তু তুরার কোনো সারা শব্দ নেই, একদম স্টেড হয়ে চোখ বন্ধ করে আছে। রৌদ্রের আর বুঝার বাকি নেই, তুরা যে সেন্স হারিয়ে ফেলেছে। মুহূর্তে রৌদ্র লম্বা শ্বাস নিয়ে চোখে উত্তেজিত ঝিলিক নিয়ে বলল, জান, তুই আমার এই সামান্য এই স্পর্শই সামলাতে পারলি না? তাহলে যখন গভীরভাবে স্পর্শ করব তখন তো তোকে খুঁজেও পাওয়া যাবে না। আর রৌদ্র, তুই কার মায়ে পড়লি? এ তো তোর একটু উষ্ণনি সেন্স হারিয়ে ফেলেছে। তাহলে তোকে কিভাবে সামলাবে? দিস ইজ নট আ ওয়ার্ড। ও খান বাড়ির ঘর জুড়ে তখন অদ্ভুত এক নিস্তব্ধতা। রৌশনী খানের মুখে রৌদ্র আর তুরার বিয়ের খবরটা যেন সবাইকে নিস্তব্ধ করে দিয়েছে। আনোয়ার খান বারবার ফোনে কথা বলছেন, থানার অফিসারদের তাগাদা দিচ্ছেন, তবুও কোনো খোঁজ মিলছে না তাদের। রৌশনী খান কপালের পাশে হাত রেখে চুপচাপ বসে আছেন, মুখে কষ্ট আর উদ্বেগের ছাপ। ঘরের বাতাস ভারী হয়ে আছে, সবাই জানে রৌদ্র কিছু না কিছু বড় ভুল করছে, কিন্তু কেউ তার নাগাল পাচ্ছে না। এমন সময় হঠাৎ সদর দরজা দিয়ে শিহাব ভেতরে ঢুকে। তার মুখ গম্ভীর, চোখের ভেতর ঘুমহীনতার দাগ, যেন অনেকটা ভেবে এসেছে কিছু বলবে। ঘরের সবাই তাকায় তার দিকে, রৌশনী খান, আনোয়ার খান, আশিক খান, সবাই অবাক হয়, আবার একরকম অস্বস্তিও অনুভব করে। শিহাব এগিয়ে গিয়ে কোনো কথা না বলে সরাসরি আশিক খানের সামনে এসে দাঁড়ায়। তার কণ্ঠ কাঁপছে, তবু সে দুভাবে বলে উঠে, আঙ্কেল প্লিজ, আপনারা রৌদ্রকে বুঝান, সে যেন তুরাকে দিয়ে যায়। আমি কথা দিচ্ছি, রৌদ্র দিয়ে গেলেই আমি তুরাকে বিয়ে করব, শুধু আপনারা একটা বার বুঝান রৌদ্রকে। ইউ শিহাবের কথা শেষ হতেই ঘরের ভেতর আবারও নীরবতা নেমে আসে। রৌশনী খান মাথা তুলে তাকান, চোখের কোণে জল টলমল করে। আনোয়ার খান গভীর নিঃশ্বাস ফেলেন, মনে হয় যেন বুকের ভেতর রাগ, দুঃখ, হতাশা সব একসাথে জড়ো হয়েছে। আশিক খান শিহাবের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে, তার মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু মনে হচ্ছে ভেতরে যেন প্রচণ্ড ঝড় বইছে। রৌশনী খান শিহাবের দিকে তাকিয়ে গভীর একটা নিঃশ্বাস ফেললেন। চোখে মুখে ক্লান্তি, কিন্তু কণ্ঠে ছিল কঠোর বাস্তবতার ভার। ধীরে ধীরে বললেন, বাবা, তুরা আর রৌদ্রের বিয়ে, রৌদ্র কোনোভাবেই তুরাকে আনবে না আগে। কথাটা যেন বজ্রপাতের মতো আঘাত করল শিহাবের বুকের ভেতর। মুহূর্তেই তার চারপাশের পৃথিবীটা ঝাপসা হয়ে গেল। মাথার ভিতর শব্দ থেমে গেল, শুধু কানের ভেতর নিজের হৃদস্পন্দনের ধ্বনি বাজতে থাকল। বুকের গভীরে এক অসহ্য ব্যথা জেগে উঠল, একটা ব্যথা যা ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়। চোখের পাতা কেঁপে উঠল, ঠোঁট শুকিয়ে গেল। সে কিছুক্ষণের জন্য স্থির হয়ে রইল, তারপর হঠাৎ কাঁপা কণ্ঠে বলল, আন্টি প্লিজ, আপনি রৌদ্রকে বুঝান। আমি তুরাকে চাই আন্টি, তুরা আমার বহুদিনের পছন্দ, অর্থাৎ আমার ভালোবাসা। অরে না পাইলে আমি শেষ হয়ে যাব আন্টি গো। এই কথাগুলো বলেই শিহাব হাঁটু মুড়ে ফ্লোরে বসে পড়ল। তার দুই হাত মুঠো হয়ে গেল, চোখ থেকে টলটল করে অশ্রু গড়িয়ে পড়ছে। সবাই নির্বাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। ছেলেরা নাকি কাঁদে না, এই কথাটা যেন আজ মিথ্যা প্রমাণ করে দিচ্ছে শিহাব। চোখে তার অসহায়তা, বুকে তার হারিয়ে ফেলার যন্ত্রণা। কখন যে সে তুরাকে এতটা ভালোবেসে ফেলেছে সে নিজেও জানে না। কিন্তু আজ, যখন তুরাকে হারিয়ে ফেলেছে, তখন তার মনে হচ্ছে যেন নিজের সমস্ত পৃথিবীটাই ভেঙে গিয়েছে, আর কিছুই অবশিষ্ট নেই। শিহাবের সেই অসহায় ভাঙা চেহারা দেখে খান বাড়ির সবার বুকটা কেমন হালকা কেঁপে উঠল। এতটা যন্ত্রণায় এক তরুণ মানুষকে কাঁদতে দেখা সত্যিই সহ্য হচ্ছে না কারোর। রৌশনী খান নিজের আঁচল মুখে চেপে কেঁদে উঠলেন, চোখে তার অনুশোচনা, মুখে কষ্টের রেখা। তার বুক কেঁপে উঠছে কান্নার দমে। ঘরের বাতাস ভারী হয়ে আছে, কারো মুখে কোনো শব্দ নেই, শুধু রৌশনীর কান্না আর শিহাবের দম বন্ধ করে রাখা নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আশিক খান ধীরে ধীরে এগিয়ে এসে শিহাবের পাশে বসে পড়লেন। তিনি নিজের হাত বাড়িয়ে শিহাবের দুই কাঁধে রাখলেন, তারপর দুই কণ্ঠে কিন্তু কষ্টভরা চোখে বললেন, বাবা শিহাব, আমরা সত্যি তোমার কাছে লজ্জিত। আমরা জানতাম না রৌদ্র এত বড় একটা কাজ করবে। তুমি প্লিজ আমাদের উপর রাগ কইরো না, হয়তো ভাগ্যেই এটা লেখা ছিল গো। কথাগুলো বলার সময় আশিক খানের চোখের কোণে জল টলমল করছিল। তিনি এক মুহূর্তের জন্য সাহস পাচ্ছিলেন না শিহাবের চোখে তাকাতে, কারণ সেখানে ছিল এক ভাঙা স্বপ্নের প্রতিচ্ছবি, আর ছিল এমন এক ভালোবাসার ব্যথা যা তারা কেউই ফিরিয়ে দিতে পারবে না। রৌশনী খান কান্নার মাঝেও শিহাবের দিকে তাকিয়ে মাথা নেড়ে শুধু বললেন, বাবা, আমরা বুঝতে পারিনি রৌদ্র যে এত বড় একটা কাজ করে ফেলবে। তুমি বাবা মনে কষ্ট নিও না গে। শিহাব ধীরে ধীরে কাপা হাতে চোখের জল মুছে দাঁড়িয়ে গেল। তার চোখে এখন আর কান্না নেই, সেখানে এক অদম্য জেদ, এক পুড়ে যাওয়া ভালোবাসার তীব্র শপথ জ্বলছে।
সে চারপাশে তাকালো, সবাইয়ের চোখে চোখ রেখে গলায় বলল, আমার কারো উপর রাগ নেই। তবে আমি সবাইকে একটা কথা বলে যাচ্ছি, আমি তুরাকে ছাড়তে পারব না। আমি তুরাকে খুঁজে বের করব। আমি নিশ্চিত তুরা ভালো নেই। আমি থাকতে আমার তুরার কিছু হতে দিব না। যদি ওই রৌদ্র পাতলায়ও তুরাকে রাখে, তবুও আমি ওকে খুঁজে বের করব। আমার ভালোবাসার শক্তি দিয়ে আমি তাকে খুঁজে বের করব। যদি ওকে পেতে হলে আমার রৌদ্রের সাথে লড়তেও হয়, তাহলে আমি লড়ব, ভালোবাসার শক্তি দিয়ে লড়ব। হয় জয় হব, নয় ক্ষয় হব। তবুও আমি হাল ছাড়ব না। আমার নিঃশ্বাস থাকা অবধি তুরাকে ছাড়ব না। কখনোই না, কোনো দিনও না। শেষে শিহাব ধীরে ধীরে মুখে অর্ধেক অর্ধেক কথার আক্ষেপ নিয়ে চোখের জল মুছতে মুছতে বাড়ি থেকে বেরিয়ে গেল। শিহাব যেতেই বাড়ির ঘরে ফের নেমে এল নীরবতার গভীরতা। সবাই যেন তার ছেলের মতোই বেদনার সঙ্গে সম্পর্কিত, কিন্তু কিছু বলতে পারছে না। মুহূর্তের মধ্যেই আশিক খান নিজেকে আর ধরে রাখতে পারলেন না, হঠাৎ কাঁদতে শুরু করলেন। চোখের জলে তার গলায় ধরে আছে হৃদয়ের ব্যথা। পাশে তনুজা খান এগিয়ে এসে আশিক খানের কাঁদতে থাকা কাঁধে হাত রাখলেন, সহমর্মিতা আর মায়ার ছোঁয়া দিয়ে। আশিক খান চোখে জল ভাসিয়ে তাকিয়ে বললেন, ছেলেটা সত্যি কষ্ট পেয়েছে, দেখছ কিভাবে কেঁদে গেল। পুরুষ মানুষ সহজে কাঁদে না। আর তখনই কাঁদে যখন পৃথিবীর সবচেয়ে বড় আঘাত পায়, আর আজ সেই আঘাতটাই শিহাব পেয়েছে। তনুজা খান শুধু মাথা নেড়ে তার কষ্টের সঙ্গে একরকম মিলে গেলেন। ঘরের ভেতর নীরবতা আবারও ঘিরে ধরল, শুধু বেদনাই বাকি, আর প্রত্যেকের মনে গভীরভাবে বেঁধে রাখা সহমর্মিতা। শিহাব খান বাড়ি পেরিয়ে বাইরে এসে থেমে গেল। সন্ধ্যার হালকা বাতাসে তার চুল উড়ে উঠছে, চোখ লাল হয়ে আছে কান্নায়। সে ধীরে ধীরে পকেট থেকে ফোনটা বের করল। স্ক্রিনে তুরার একটা ছবি ভেসে উঠল, তুরার হাসি, সেই চেনা চোখের মায়া যেন মুহূর্তেই তার বুকের ভিতর সব আবেগ জাগিয়ে তুলল। গাড়ির সামনে দাঁড়িয়ে সে নিঃশব্দে ছবিটার দিকে তাকিয়ে রইল, তারপর কাপা কণ্ঠে বলল, তুমি যেখানেই থাকো তুরা, আমি তোমাকে ঠিকই খুঁজে বের করব। আমি জানি তুরা, তুমি আমাকেই চাও, ওই রৌদ্রকে না। তুমি চিন্তা কইরো না, তোমার শিহাব ঠিকই তোমাকে খুঁজে বের করবে। শুধু আমি গেলে তুমি আমার সাথে এসো। আর আমার বিশ্বাস, তুমি আমার সাথে আসবে। আই লাভ ইউ তুরা, লাভ ইউ সো মাচ তুরাগ। শেষ কথাগুলো বলার সময় শিহাবের কণ্ঠ ভেঙে গেল, চোখের জল আবার গড়িয়ে পড়ল গালে। সে ফোনটা বুকের সাথে জড়িয়ে ধরল, যেন সেই ছবিটার মধ্যেই তার পুরো পৃথিবী, তার ভালোবাসা, তার শান্তি লুকিয়ে আছে। ঠোঁটে হালকা এক হাসি ফুটল, কিন্তু সেই হাসির ভিতরে ছিল গভীর যন্ত্রণা, অশেষ মায়া আর প্রতিজ্ঞা। বাতাসে যেন তুরার নাম ভেসে উঠল, আর শিহাবের বুকের ভেতর প্রতিধ্বনি হল, আমি তোমায় খুঁজে বের করবই, যেভাবেই হোক। আজকেও হাঁপিয়ে গিয়েছি, লিখতে লিখতে হাত ব্যথা করছে, আজকে আর লিখতে পারব না। আর যাই হোক, আমার শিহাবের জন্য আজকে আরও বেশি কষ্ট হচ্ছে। চলবে।